ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা। আজ সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদ। 6 দিনের সরকারি সফরে মালদ্বীপ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 3টার কিছু পর তিনি মালদ্বীপে পৌঁছান। এ সময় তাঁকে স্ট্র্যাটিক গার্ড ও লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে দেশটির সরকার। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফরে বৃহস্পতিবার বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে। বুধবার স্থানীয় সময় বেলা 3টার কিছু পরে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি বর্ণাঢ্য স্ট্যাটিক গার্ডে দেশটিতে অভ্যর্থনা জানানো হয় সরকার প্রধান শেখ হাসিনাকে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলির সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। বেলা 12টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক প্রতিনিধি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফর শেষে 27 ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের উপর গুরুত্ব তুলে ধরলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইনু অংশের প্রতিনিধিরা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে গিয়ে সার্চ কমিটির জন্য কারোর নাম প্রস্তাব করেনি বলেও জানান দলটির সভাপতি হাসানুল হক ইনু। সাংবাদিকদের ইনু বলেন, অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি নির্বাচনের মতো সংলাপও বানচাল করতে চায়। নতুন নির্বাচন কমিশন গঠন করতে শুরু হওয়া রাষ্ট্রপতির সংলাপের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে বঙ্গভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ইনু অংশের নেতারা। বিকেল 4টার কিছু আগে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে প্রবেশ করেন বঙ্গভবনে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই সংলাপে 1 ঘণ্টারও বেশি সময় ধরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনা করেন জাসদের নেতারা। বৈঠক শেষে বেরিয়ে হাসানুল হক ইনু সাংবাদিকদের মুখোমুখি হন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, একটি আইনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাসদের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। সার্চ কমিটির জন্য তাদের দলের পক্ষ থেকে কারো নাম দেয়া হয়নি জানিয়ে জাসদ সভাপতি বলেন, বিএনপি নির্বাচনের মতো করে সংলাপ বানচাল করার পাঁয়তারা করছে। নাম প্রস্তাব করে অনুসন্ধান কমিটি গঠনে মহামান্য রাষ্ট্রপতিকে ভারাক্রান্ত করতে চাইনি। রাষ্ট্রপতির এই উদ্যোগটাকে স্বাগত না জানিয়ে যারা নাকচ করে দিচ্ছেন, তারা কিন্তু সংলাপ প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছেন। সার্চ কমিটির জন্য নির্দিষ্ট করে কারো নাম না বললেও বিশেষায়িত এই কমিটিতে একজন নারী ও অধ্যাপক রাখতে জাসদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হয়েছে বলেও জানান নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নাগরিকেরা সুস্থ থাকলে সুস্থ থাকে দেশ, আর চিকিৎসকরাই দেশের মানুষকে সুস্থ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখিত। আর স্বাস্থ্যসেবায় মান বাড়াতে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি আয়োজিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। আয়োজনে সোসাইটির সভাপতি অধ্যাপক AQM সিরাজুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক এহসানুল কবির জগলুল সহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে মানব সেবার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় জানান চিকিৎসক নেতারা। করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে SMS চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। গতকাল সকালে গাজীপুরের শ্রীপুর মোলায়েদে এক্সিকিউটিভ গ্রিন টেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে গণমাধ্যম কর্মীদের কাছে কথা বলেন তিনি। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ থাকায় বুস্টার ডোজ দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না বলেও জানান তিনি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে এরকম যখন সক্ষমতাটাই সুরক্ষা অ্যাপের হবে, তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবেন। ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে চলছে করোনার টিকাদান কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো সকালে 12 থেকে 17 বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করে শিক্ষার্থীরা জন্ম নিবন্ধনের কপি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া টিকা কার্ডের মাধ্যমে টিকা নিতে পারছেন তারা। স্বাস্থ্য বিভাগ জানায়, বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ ও মুক্তিযোদ্ধা বশিউর রহমান বালিকা বিদ্যালয়ের 1000 শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেয়া হবে। শিক্ষার্থীদের টিকাদান এই কর্মসূচি চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। 8টি কোচ ও 4টি ইঞ্জিন সহ মেট্রো রেলের আরও একটি চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ। এরই মধ্যে শুরু হয়েছে খালাসের কাজ। এরপর মালামাল নদীপথে নেওয়া হবে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি ডিপোতে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মেগা প্রকল্প মেট্রো রেলের বিভিন্ন মালামাল নিয়ে আরও একটি চালান এলো দেশে। 2রা ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ SPM ব্যাংকক মঙ্গলবার বিকালে মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করে। বুধবার সকালে শুরু হয় খালাস কার্যক্রম। সপ্তমে চালানে মেট্রো রেলের 8টি কোচ, 4টি ইঞ্জিন ছাড়াও 44টি প্যাকেজের মেশিনারিজ রয়েছে। পণ্যগুলো খালাস করে পরবর্তীতে নদীপথে সেগুলো নেওয়া হবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে। মেট্রো রেলের মালগুলা জাহাজ থেকে আপনার খুব সতর্কভাবে, খুব কেয়ারফুলি আপনি এগুলা জাহাজ থেকে বার্জে খালাস হয়। আমাদের মোংলা বন্দরে কোনো বেগ পেতে হচ্ছে না। যখনই আমরা পণ্যগুলো জাহাজে করে নিয়ে আসি, তখনই খুব তাড়াতাড়ি খালাস হওয়ার সুব্যবস্থা আছে এখানে। সুন্দরভাবে যাতে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, মানে সমস্যা না হয়, একদম পরিপূর্ণ সেফ নিয়ে আমরা এই মালগুলো নামাই দিচ্ছি। আসছে বছরের শুরুতে মেট্রো রেলের আরও একটি চালান আসার কথা রয়েছে। 2022 সালের মধ্যে মেট্রো রেলের ইঞ্জিন সহ আরও 90টি বগি মংলা বন্দর দিয়ে খালাস হবে। 160টা এসে গেছে, 10 সেট ফুল। এর ভিতর হচ্ছে আপনার 40টা বগি আর 20টা ইঞ্জিন। এই মাল এখান থেকে বার্জে করে যাবে, দিয়ে বাড়ি যেতে 5-7 দিন লাগবে, কাস্টম ক্লিয়ারেন্সে 2-3 দিন, দেন অল টুগেদার 7 ডেজ ম্যাক্সিমাম টু রিচ দিয়ে বাড়ি। এ পর্যন্ত 7টি জাহাজে করে মেট্রো রেলের 20টি ইঞ্জিন ও 40টি বগি সহ বিভিন্ন মেশিনারিজ এসেছে। সময় সংবাদ, মোংলা। মহামারী করোনার বড় সড় ধাক্কা লেগেছে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে। যোগান সংকটে এই মুহূর্তে বেড়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ বেশিরভাগ প্রযুক্তি পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী প্রসেসর, মনিটরের প্যানেল, র্যাম ও মাদারবোর্ডের মতো যন্ত্রাংশ সরবরাহ করতে পারছে না উৎপাদকরা। মারাত্মক আকার ধারণ করেছে চিপ সংকট। 3 গুণ বেড়েছে জাহাজের ভাড়া। আগামী জুনের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মনে করছেন আমদানিকারকরা। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণের পর বিশ্বে বেড়েছে ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি পণ্যের চাহিদা, কিন্তু সংক্রমণ রোধে লকডাউন সহ নানা বিধিনিষেধে ব্যাহত হয়েছে উৎপাদন ব্যবস্থা। ফলে বিশ্ববাজারে দেখা দিয়েছে প্রযুক্তি পণ্যের সংকট, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে উৎপাদক প্রতিষ্ঠানগুলো ক্ষেত্র বিশেষে চাহিদার 30% পণ্যও সরবরাহ করতে পারছে না, আবার বাড়িয়েছে দামও। এরই প্রভাবে দেশের বাজারে প্রতিটি ল্যাপটপ এবং কম্পিউটারে গড়ে 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া মনিটর, রাউটার, পেনড্রাইভ সহ অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রে দাম বেড়েছে 10 থেকে 15%। যদিও মাসব্যাপী বিজয় উৎসব চলায় কিছুটা ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। Xiaomi Mi Lab W12 নিউ ভার্সনটা বের হয়েছে, প্রাইস থেকে ওনারা 400 টাকা ছাড় দিয়েছে। ল্যান্ড কার্ড কিনতে আসছি, একটু নর্মাল টাইপের নিচ্ছি আর কি। বাজেটের উপর ডিপেন্ড করে সবকিছু। বেসিক পিসি 20,000 টাকা থেকে শুরু এবং 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দামের পিসিও এখান থেকে সেল হচ্ছে।
আমদানিকারকরা বলছেন বর্তমানে পণ্য আমদানিতে জাহাজ ভাড়া দিতে হচ্ছে $5,000 থেকে $7,000 পর্যন্ত। একই সাথে ডলারের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। একটা শিপমেন্ট একটা জায়গা থেকে আসতে $1,800 থেকে $2,000 লাগতো, এমন জায়গা আছে যেখানে $6,000-7,000 লাগতেছে শিপিং কস্ট। ডলারের দাম প্রায় 3-4 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আমাদের বাজারে কিন্তু এটা প্রভাব পড়ছে। শুধু তাই নয়, বর্তমানে এলসি নিলেও 3 মাসের আগে পণ্য সরবরাহ করতে পারবে না বলে সাফ জানাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ফলে আগামী 6 মাস এই সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন আমদানিকারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ সীমান্তের 150 গজের ভেতরে দাবি করে ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু সহ 2টি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফলে গত 1 বছর ধরে বন্ধ রয়েছে সরকারের উন্নয়নমুখী সম্প্রসারিত এই ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্টরা বলছেন সমস্যা সমাধানে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ক্যামেরা ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার সম্প্রসারিত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের নির্মাণাধীন কসবা রেলওয়ে স্টেশন, শালদা নদীর উপর নবনির্মিত একটি রেল সেতু এবং শালদা নদী রেলওয়ে স্টেশনের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তের 150 গজের ভেতরে দাবি করে রেলওয়ের পাশে লাল নিশান টানিয়ে সতর্কতা জারি করে বিএসএফ। ফলে গত 1 বছর ধরে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। এতে প্রকল্প সংশ্লিষ্ট মূল্যবান নির্মাণ সামগ্রী নষ্ট হতে চলেছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলছেন, ব্রিটিশ আমল থেকে এই রেলপথের ট্রেন চলাচল করছে, বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনা অযৌক্তিক। একটু পরপর কাজ হয়, তারপর ওনারা আইসা বিএসএফ গুলা ওনারা আইনা এই যে বদ্ধ করে দিয়ে এই কাজটা তো দ্রুত হয়ে গেলে তো আমাদের দেশের জন্য, সবার জন্য উপকার। বাংলাদেশ রেলওয়ের যে বন্ধ থাকা কাজটা আবার অতি শীঘ্রই যেন শুরু হয়। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা চলছে। নোম্যান্স ল্যান্ডে মানে 150 গজের মধ্যে কাজটা হয়ে গেছে। এই কারণে বিএসএফ এবং বিজিবি তারা আমাদেরকে কাজটা বন্ধ রাখতে বলছে। রেল মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা মীমাংসা সুরাহা হওয়ার পর্যায়ে রয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বলছেন, চলমান সমস্যাগুলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমাধান করবেন। Basically this is common border management infrastructure and transport infrastructure. So hopefully we can get both sides to sit and clear all these issues together. সবকিছু ঠিক থাকলে আগামী 2023 সালের জুন মাসে কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত 47 কিলোমিটার ডুয়েল গেজ প্রকল্পের কাজ শেষ হবার কথা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বড়দিনকে সামনে রেখে এখন সরগরম বন্দরনগরী চট্টগ্রামের গির্জা ও তারকা হোটেলগুলো। 25 ডিসেম্বরকে আনন্দময় করে তুলতে নানা রঙে সাজানো হচ্ছে গির্জাগুলো। প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ প্রার্থনার। এছাড়া তারকা হোটেল ও রেস্তোরাঁগুলোতে থাকছে বিশেষ খাবার ও পার্টির আয়োজন। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। যিশুর জন্মদিন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট এসব শিশু কিশোরদের। গানে গানে চলছে ক্রিসমাস ট্রি সাজানোর কাজ। বল, পাখি আর স্টার দিয়ে অপরূপ সাজে সাজানো হচ্ছে সুখ সমৃদ্ধির এই প্রতীককে। আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি এবং আমরা গির্জায় এসে অনেক মজা করছি। আমরা ঘরে কেক বানাচ্ছি, অনেক কিছু বানাচ্ছি, ক্লাবে আসছি, অনেক মজা করছি। গির্জায় এসে গির্জা সাজাচ্ছি, তারপর ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, খুব আনন্দ লাগছে। যিশুর জন্মদিন, এটাই আমাদের জন্য খুবই আনন্দের। বানানো হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করে গোয়ালঘরও। গোয়ালঘর জুড়ে রাখা হয়েছে শিশু যিশু খ্রিস্ট, মা মেরি, জোসেফ, 3 পণ্ডিত আর রাখাল। শোভা পাচ্ছে বেশ কয়েকটি পশুর প্রতিকৃতিও। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিতে জন্ম হয় যিশু খ্রিস্টের। পরদিন পালন করতে গিয়ে আমাদের প্রার্থনা সারা পৃথিবীতে যেন শান্তি স্থাপন হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে শান্তি সম্প্রীতির একটা দীর্ঘ অবস্থা রয়েছে, সেটা যেন দিনে দিনে আরো ত্বরান্বিত হয়। 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাসের আদলে। শুধু ক্রিসমাস ট্রি দিয়ে নয়, যোগ হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। দিনটি উপলক্ষে অভিজাত হোটেলগুলোতে থাকছে বাড়তি সব আয়োজন। The Santa Claus distributing goodies to the kids and entertaining them as well. We have special offers. The dinner buffet sells at 3,150 net. চট্টগ্রাম নগরীতে 15
15টির মতো গির্জা রয়েছে। এইসব গির্জায় বড়দিন উপলক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয় 24 ডিসেম্বর রাত থেকেই। পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে ভালোবাসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আলো ছড়াবে, এমনটা বিশ্বাস যীশু খ্রিস্টের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 মিনিটে 1 টাকার কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নুসরাত জাহান নিপা। মঙ্গলবার হাতে পেয়েছেন লন্ডন থেকে আসা বিশ্ব রেকর্ড গড়ার সনদপত্র। আগামী দিনে আরও রেকর্ড গড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বপ্ন তার। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। বরিশালে বেসরকারি একটি উন্নয়ন সংস্থায় কর্মরত নুসরাত জাহান নিপা। করোনাকালীন সময়ে জীবন যখন একঘেয়ে, নিপা তখন নিজেকে ব্যস্ত রাখেন ভিন্ন আইডিয়ায়। মাত্র 1 মিনিটে 1 হাতে 71টি কয়েন দিয়ে তৈরি করেন টাওয়ার। গত বছর থেকে একটু চেষ্টা করলাম, তো এই বছর চিন্তা করলাম যে আমি ভালোভাবেই ট্রাই করি এবং আমি অ্যাপ্লিকেশনটা করে ফেলি, করলে হয়তো আমার অ্যাটেম্পটটা হয়ে যাবে কমপ্লিট করা। তো এরপর হচ্ছে আমি আগস্টে অ্যাপ্লিকেশনটা করি, অ্যাপ্লিকেশন করার পর সেপ্টেম্বরে আমি অ্যাটেম্পট নেই যে আমি 24শে সেপ্টেম্বর অ্যাটেম্পটটা নিব, এবং 24শে সেপ্টেম্বর আমি অ্যাটেম্পটটা নেওয়ার পর সব এভিডেন্সগুলো আমি সাবমিট করি। তো এরপর আমি নভেম্বর 30 তারিখ হচ্ছে আমি একটা ইমেল পাই যে আমার রেকর্ডটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা সাকসেসফুল হয়েছে, এখন আমি রেকর্ড হোল্ডার। দেখতে সহজ মনে হলেও বাস্তবে অতটা সহজ নয়। কয়েক মাসের প্রচেষ্টা, পরিবারের সহযোগিতা আর যথাযথ নিয়ম মেনে অংশগ্রহণ শেষে মিলেছে জয়। কেবল পরিবারের নয়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে জানিয়ে খুশি স্বজনরাও। তার এই কষ্টটা খুবই একটা সার্থক হয়েছে এবং বাংলাদেশের জন্য এত বড় একটা সুনাম বয়ে নিয়ে আসছে, এই জন্য আমি খুবই গর্বিত। সামনে যত রেকর্ড আছে এবং যত আছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে, সব কিছুতে যেন সে অংশগ্রহণ করে এবং সে বাংলাদেশের হয়ে একটা মুখ উজ্জ্বল করে। এটি 15 বছর আগে ইতালির সালভিয়া সাবার করা রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের নিপা। আগামীতে আরও রেকর্ড গড়ে বিশ্বময় বাংলাদেশের নাম জানান দেওয়ার স্বপ্ন দেখছেন গিনেস বুকে নাম লেখানো নুসরাত জাহান নিপা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর জানাবো এবার। ওমিক্রন দাপটে যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। এরই মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় কর্মী সংকটে পড়েছে দেশটির বিভিন্ন খাত। আক্রান্তের নতুন রেকর্ডে উদ্বিগ্ন ব্রিটিশরা। করোনার নতুন ঢেউ ঠেকাতে চীনের শিয়ান শহরে ফের লকডাউন জারি করা হয়েছে। এদিকে ওমিক্রন মোকাবিলায় বাইরে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্পেন সরকার। নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেলজিয়াম সহ বিশ্বের বিভিন্ন দেশ। ওমিক্রন ঠেকাতে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করেছে তুরস্ক, গ্রিস সহ অধিকাংশ রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার নতুন ধরন অমিক্রনের দাপটে বিপর্যস্ত যুক্তরাজ্য। বিশেষজ্ঞদের শঙ্কায় যেন সত্যি হলো, অমিক্রনের সুনামি বয়ে যাচ্ছে যুক্তরাজ্য জুড়ে। প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ কোভিড আক্রান্তের রেকর্ড দেখল ব্রিটেনবাসী। দেশটিতে করোনা মহামারীর শুরুর পর থেকে এ যাবৎকালে সবশেষ একদিনে সর্বোচ্চ 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় 2 বছর আগে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো যুক্তরাজ্যে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। সংকট মোকাবিলায় সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে এরই মধ্যে 30 লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। তবে আরও বেশি সংখ্যক মানুষকে বুস্টার ডোজের আওতায় আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। বড়দিন ঘিরে অমিক্রন তার সর্বোচ্চ ভয়াবহ রূপ দেখাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করলেও কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে বরিস জনসন। অমিক্রনের দাপটে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে স্পেনেও। এ অবস্থায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতদিন ঘরে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও সবশেষ জুনে কিছুটা শিথিল করা হয়। তবে এখন থেকে আবারও বাইরেও মাস্ক পরার নির্দেশনা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এখন পর্যন্ত দেশটির 80% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তবে অমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজের উপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। বড়দিন উদযাপন করতে গিয়ে অমিক্রন যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সিনেমা হল, থিয়েটার ও পূর্ব নির্ধারিত বিভিন্ন খেলার আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। সব ধরনের আভ্যন্তরীণ অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হল, ক্রিসমাস ভিলেজ, বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীরা যেন ছুটি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই লক্ষ্যেই এসব বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ওমিক্রন মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে গ্রিসও। এরই মধ্যে টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রের ব্যবস্থা করেছে দেশটির সরকার। ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টিকাদানের আওতায় আনতেই এই উদ্যোগ। কোভিড নিয়ন্ত্রণে নিজেদের উদ্ভাবিত তুর্কোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে তুরস্ক। যারা এখন পর্যন্ত টিকা নেয়নি তাদেরকে শিগগিরই ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থাও আবারও অবনতির দিকে। দেশটির উত্তরাঞ্চলীয় শিয়ান শহরে লকডাউন জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। প্রায় 1.5 কোটি মানুষের বসবাস শহরটিতে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে 2 দিনে পরিবারের একজনকে নিত্য প্রয়োজনীয় বাজার করার সুযোগ দেওয়া হচ্ছে। ওমর ইনান, সময় সংবাদ। এবার ফাইজারের করোনার মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন এ অনুমোদন দেয়। এখন থেকে বাসায় বসেই করোনা প্রতিরোধী ট্যাবলেট সেবন করতে পারবেন মার্কিনিরা। এটি ওমিক্রন প্রতিরোধেও কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। ওমিক্রনের ভয়াবহতার মধ্যেই ফাইজারের এই ট্যাবলেট করোনা ছড়িয়ে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশেষে অনুমোদন পেল করোনা সারাতে ফাইজারের মুখে খাওয়ার ট্যাবলেট প্যাক্সলোভিড। করোনার নতুন ধরন অমিক্রনের তাণ্ডবে হাসপাতালে ভিড় বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে অমিক্রনের দাপটে সংক্রমণের সুনামি বয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় করোনার ট্যাবলেটের অনুমোদনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের ফলে এখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বসেই করোনার ট্যাবলেট সেবন করতে পারবেন মার্কিনরা। 12 বছরের বেশি বয়সী যে কেউ এই ট্যাবলেট সেবন করতে পারবেন। করোনা সারাতে তুলনামূলক কম দাম ও দ্রুততম সময়ে ট্যাবলেট সেবনের সুযোগ মেলায় কোভিড নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে বলে আশা করছেন চিকিৎসকরা। শিগগিরই মেক নামে আরও একটি অ্যান্টিভাইরাল ট্যাবলেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া ও কার্যকারিতা বিবেচনায় ফাইজারের ট্যাবলেটকেই এগিয়ে রাখছেন সবাই। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে ফাইজারের ট্যাবলেট হাসপাতালে ভর্তি, গুরুতর পর্যায়ে আক্রান্ত ও মৃত্যু 90% কমাতে সক্ষম। ফাইজার ও ম্যাট ট্যাবলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, তাদের ওষুধ করোনার পাশাপাশি কোভিডের নতুন ধরন ওমিক্রন মোকাবিলা করতে সক্ষম। এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 2 লাখ ট্যাবলেটের কোর্স দিতে পারবে ফাইজার। এর মধ্যে প্রায় 70,000ই মার্কিনদের জন্য বরাদ্দ। তবে আগামী বছর নাগাদ ট্যাবলেটের উৎপাদন বাড়ানোর আশা করছে প্রতিষ্ঠানটি। 1 কোটি মার্কিনকে চিকিৎসা দিতে ফাইজারের সঙ্গে চুক্তি করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের সঙ্গেও আরও 8 কোটি ওষুধের চুক্তি হয়েছে বলে জানিয়েছে ফাইজার। ওমর ইনান, সময় সংবাদ। ইতালিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস। অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যে অন্য সব ইউরোপীয় দেশের চেয়ে ইতালিতে বসবাসরত প্রবাসীরা এগিয়ে থাকলেও পিছিয়ে আছে নাগরিকত্ব গ্রহণে। সামান্য সতর্কতা অবলম্বন না করার কারণে অনেকেই পাচ্ছেন না দেশটির পাসপোর্ট। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। চাকরির পাশাপাশি প্রায় 30,000 ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসীরা। ছোটখাটো ব্যবসা, মুদি দোকান, রেস্তোরাঁ, কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পেও দেশটির প্রবাসী বাংলাদেশিদের শক্ত অর্থনৈতিক অবস্থান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও ইতালি প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি পিছিয়ে দেশটির নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে। এদিক দিয়ে বাংলাদেশিদের চেয়ে অনেক এগিয়ে মরক্কো, আলবেনিয়া, তিউনিসিয়া, ফিলিপিন্স, ভারত ও পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশ। নিজেদের সামান্য সতর্কতা অবলম্বন ও পরিকল্পনায় সহজেই ইতালির পাসপোর্ট পেতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে প্রায় 2 লক্ষ প্রবাসীর বাস, কিন্তু আমাদের ইতালিয়ান পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি। আমাদের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, আলজেরিয়ান, ফিলিপিন আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কারণ আমরা আমাদের রেসিডেন্টটা কন্টিনিউ করতে পারি না, আর আমাদের যে বাৎসরিক একটা যে ইনকাম ওইটা আমরা ভালোভাবে ঠিকমতো দেখাইতে পারি না। আমরা ইতালি প্রবাসী, ইতালির নাগরিকতা পাইতে হইলে 3 বছরের রেদিত্ব থাকতে হইব এবং 10 বছরের রেসিডেন্ট থাকতে হইব একটা না, আর কোনো দুর্নীতি এবং ক্রাইম কোনো দুর্ঘটনা না ঘটে ক্লিয়ার থাকতে হইব কাগজপত্রের ভিতরে, তাইলে কোনো সমস্যা হবে না। ইটালিতে প্রায় 2 লাখের বেশি বাংলাদেশি প্রবাসীরা বৈধভাবে বসবাস করছি, কিন্তু সেই তুলনায় ইটালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা খুবই নগণ্য। তবে আমি মনে করি আমাদের রেসিডেন্স কার্ড এবং কাজের কন্ট্রাক্ট যদি কন্টিনিউ আমরা রাখতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই
ইউরোপিয়ান তথা ইতালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে আমার বিশ্বাস। করোনা মহামারীর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন 5,87,720 জন বিদেশি নাগরিক। 2020 ও 2021 সালের নাগরিকত্ব নিষ্পত্তির সংখ্যা মোট আবেদনের মাত্র 67%। সবশেষ 2019 সালের নিষ্পত্তিকৃত আবেদনকারীদের প্রায় 94% নাগরিকত্ব গ্রহণ করেছেন। সবচেয়ে বেশি 26,033 আলবেনিয়ান ও 15,812, মরক্কোর 10,000-এর বেশি করে ব্রাজিলিয়ান ও রোমানিয়ান, মেসিডোনিয়ান প্রায় 5,000। তালিকায় ষষ্ঠ অবস্থানে ভারতীয়দের সংখ্যা 4,683 জন এবং তালিকায় দশম পাকিস্তানিদের সংখ্যা 2,722 জন। বাংলাদেশিদের নাগরিকত্ব গ্রহণ সংখ্যা 2,211 জন, যা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে বেমানান। ইতালিতে প্রায় 53 লাখ প্রবাসীর বসবাস, তার মধ্যে প্রায় 13 লাখ ইতালীয় পাসপোর্টধারী। দেশটিতে সব মিলিয়ে প্রায় 20,000-এর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশই আবার যুক্তরাজ্য সহ ইইউর অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। ইতালীয় পাসপোর্ট থাকলে ইইউর সব দেশে সম অধিকার নিয়ে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ পাওয়া যায়। ইতালিতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রয়োজন অধিক সংখ্যক বাংলাদেশের ইতালির নাগরিকত্ব ও লাল পাসপোর্ট গ্রহণ করা। সময় সংবাদ, ইতালি। কুয়েতে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন শর্ত বেঁধে দিয়েছে দেশটির সরকার। লাইসেন্সের জন্য 600 দিনার বেতন ধার্য সহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহারের কথা জানিয়েছে দেশটির সরকার। এতে লাইসেন্স হারানোর সংখ্যায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রবাসীদের 600 দিনার বেতন পেতে হবে। সরকার নির্ধারিত বেতনের শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহার করা হবে। ড্রাইভার পেশায় যারা লাইসেন্স পেয়েছেন তবে পেশা পরিবর্তন করে অন্য কাজ করছেন, এক্ষেত্রেও তাদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেয়া নতুন শর্তের কারণে অনেক প্রবাসী তাদের লাইসেন্স হারানোর শঙ্কায় রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসকে কূটনৈতিকভাবে চলমান সংকটের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তাদের পেশা পরিবর্তন করেছে এবং তারা যদি কুয়েত সরকারের ফিল্টারিং সিস্টেমে যদি আওতাভুক্ত হয় তাহলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে এবং এছাড়াও আমাদের অনেক প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স হারাতে হবে। এখন আমরা কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের এবং কূটনৈতিক সহায়তা কামনা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানায়, এরই মধ্যে 2,50,000 ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। সময় সংবাদ, কুয়েত। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর থেকে আয়ারল্যান্ডে অনেক পণ্যের দাম কয়েক দফা বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে আগামী 31 জানুয়ারি। এই 1 বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনেক পণ্যের মূল্য হু হু করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশীয় শাকসবজির দাম। কোনো কোনো সবজির দাম বেড়ে দ্বিগুণের রেকর্ডও হয়েছে। ব্রিটেন ছাড়াও বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ডে আসা পণ্যের একই হাল। ব্রেক্সিটের আগে যে সবজি কেজি প্রতি বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকায় বিক্রি হতো, তা বেড়ে এখন 600 থেকে 800 টাকা। যেহেতু দেশীয় পণ্যের অধিকাংশই ব্রিটেন হয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করে, তাই ব্যবসায়ীদেরও গুনতে হয় বাড়তি কর। ব্রিটেন ইউরোপে থাকাকালীন এই বাড়তি কর প্রযোজ্য ছিল না। বর্তমানে শুধু ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব উৎপাদিত মালামাল প্রবেশে কোনো কর দিতে হয় না। পণ্যের মূল্য বৃদ্ধির বড় একটি কারণ এটি। তবে সাধারণ ভোক্তাদের আয় ব্যয়ের হিসেবে এই মূল্য বৃদ্ধি ভাবিয়ে তুলছে তাদের। ব্রেক্সিটের পর শাকসবজি এবং মাছের দাম আসলে খুব বেড়েছে, আর এইভাবে চলতে থাকলে সেটা আমাদের জন্য মোটেও সুখবর নয়। ব্যবসায়ী এবং সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছি। ব্যবসায়ীরা বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যেই বিক্রি করে, তাই তাদের কোনো ক্ষতি নেই। ক্ষতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। মূল্য নিয়ন্ত্রণ না করলে দেশীয় জিনিসের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাবে।
পরিবহন ব্যয়, সঠিক সময়ে ফ্লাইট না পাওয়া ও কর বৃদ্ধিকেই অতিরিক্ত দাম বাড়ার কারণ বলে দাবি ব্যবসায়ীদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। বড়দিনের আমেজ যেন রাতের আলোয় ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পার্ক স্ট্রিট নিয়ে কৌতূহলের শেষ নেই। ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 2.7 কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুরিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন। 1762 সালে তৈরি হয়েছে এই স্ট্রিট। এক সময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ, তাই অনেকেই বাদামতলাও বলতেন পার্ক স্ট্রিটকে। যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই, তবে আছে শুধু পার্ক স্ট্রিট। সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন অ্যাংলো ইন্ডিয়ানরা। তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ, পানশালা, গির্জা এবং অফিসও। ইতিহাসের সাক্ষী এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি অবাঙালিরা। বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিটের আলোয় স্নান করা। ইতিহাসই একটা, এবং বরাবরই আমরা আসি এবং খুব আনন্দ করি। এই অ্যালেনের এই প্রোগ্রামটা আমি কোনো বছর দেখিনি, যেহেতু 25-এ বন্ধ থাকে, তো এটা দেখলাম। অসাধারণ সাজানো, আর পার্ক স্ট্রিট তো অনবদ্য, মানে এখানে এই সময়ের মজাটাই আলাদা। বছরের শেষ সময়টুকু যে এইভাবে ভালোভাবে কাটানো যায়, খুব ভালো লাগে। ডাবল ডোজ তো আছে, ওমিক্রমেরও ভয় রয়েছে সবারই, মাস্ক পরে সবাই ঘুরছে। আর মাত্র কয়েক ঘন্টা পর বড়দিনের মূল আয়োজন। পার্ক স্ট্রিটের এই সময়টায় সাধারণত 3 ধরনের জায়গা থাকে না। উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ। রাত যত গভীর হচ্ছে ততই যেন এই পার্ক স্ট্রিটের আলোর রোশনাইয়ের গভীরতাও বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, বড়দিনের অপেক্ষায় গোটা কলকাতা। তাই কলকাতার মানুষের এখন দ্রষ্টব্য এই পার্ক স্ট্রিট, এবং অবশ্যই পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ এই আলোর রোশনাই। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। গেল 18 বছরে ফুটবলে মেয়েরা যতগুলো ট্রফি এনে দিয়েছে, ছেলেরা এনে দিতে পারেনি তার অর্ধেকও। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে জয়। মেয়েরা যেন মনে করিয়ে দিল ফুটবলেও আমাদের আছে সোনালী অতীত। মাঠে এসে সেই খেলা দেখে তাই যেন উপলব্ধি হলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। এদিকে প্রতিভাবান এসব মেয়েদের সঠিক পরিচর্যা করা ও পুরস্কৃত করার কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 18 বছর হলো ছেলেরা ফুটবলে একটা শিরোপা জিততে পারে না। খুব কাছাকাছি গিয়েছিল এবছর, তবে 3টি টুর্নামেন্টে হারই সঙ্গী হয়েছে জামাল ভুঁইয়াদের। আমরা যেন ভুলতে বসেছিলাম বাংলাদেশেরও আছে ফুটবলে গৌরব করার মতো ইতিহাস। মেয়েরা তা মনে করিয়ে দিল, বুঝিয়ে দিল তাদের খেলা দেখতেও মাঠে এত দর্শক হয়। এদেশের মানুষ এখনো ফুটবল কতটা ভালোবাসে। মাঠে এসে মেয়েদের খেলা দেখে আর সবার মতো হৃদয় জুড়িয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলেরও। অকপটে স্বীকার করলেন ছেলেদের অপ্রাপ্তি ঘুচিয়ে দিয়েছে এই মেয়েরা। তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই ধরনের একটি বিজয়, এই ধরনের বাংলাদেশ, আপনারা জানেন যে ফুটবলে অনেক দিন ধরে এই ধরনের একটি আশায় ছিলাম যে ধরনের চ্যাম্পিয়ন আমরা একটু হব। তো আমাদের ছেলেদের দুঃখটা আমাদের মেয়েরা গুছিয়ে দিয়েছে। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের সাফের প্রেসিডেন্ট এবং বাফুফের প্রেসিডেন্ট সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রত্যেক মেয়েদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই বিজয়ের মাসে এত বড় একটি বিজয় উপহার দেওয়ার জন্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের 13 বছরের মেয়াদে মেয়েরা যতবার ট্রফি এনে দিয়েছে, ছেলেরা পারেনি তার অর্ধেকও। আনন্দে ভাসানোর জন্য মেয়েদের পুরস্কৃত করার আভাস দিয়ে রাখলেন। যেই সাপোর্ট দিয়েছে পাবলিক, এটাই আমি আশা করেছিলাম দিবে, এবং আমি তাদের কাছে গ্রেটফুল যে সাপোর্ট দিয়েছে। এদের জন্য কোনো কিছু আছে কি? অবশ্যই থাকবে। এই দলটাই 2017 সালে সাফ অনূর্ধ্ব 15, 2018-তে অনূর্ধ্ব 18, আর এবার 2021-এ জিতল অনূর্ধ্ব 19 আসর। 3টি ট্রফি জেতা দলটা টিকে থাকবে নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের। বাংলাদেশকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কোরার আনাই মুগিনি।
নিজের একমাত্র গোলে শিরোপা এসেছে, তাই সন্তুষ্টি বেশি কাজ করেছে তার মাঝে। এই বিজয় সামনের দিনে দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তার। এদিকে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে আনন্দে ভাসছেন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা শাহিদা আক্তার রিপা। ট্রফিটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার, যেটি জিতেছেন শাহিদা আক্তার রিপা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার 5 গোল তিনি আছেন আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে এই ফাইনালে যার স্কোরে ভারতকে হারিয়েছে তিনিও আছেন। আমরা শুনবো তাদের অভিব্যক্তির কথা। রিপা, সর্বোচ্চ গোল স্কোরার এবং একই সঙ্গে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বিষয়টা কেমন লাগছে? অনেক অনেক আনন্দের বিষয় যে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, এবং দ্বিতীয় হচ্ছে আমি যে বেস্ট স্কোরার এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছি। সবাই টিমের অবদান ছিল, সবারই অবদান ছিল, যে অনেক আনন্দ লাগতেছে। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছেন, গোল বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিলেন, কাছেও গিয়েছিলেন। যদি স্কোর করতে পারতেন সেটা কেমন লাগতো? সেটাকে আরও ভালো লাগার কথা ছিল। ধন্যবাদ। আমার সঙ্গে আছেন আজকের ম্যাচের একমাত্র গোল স্কোরার, যার গোলেই হচ্ছে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, সেই আনাই মগিনী। সব টিম শক্তিশালী টিম, নেপালের সাথে আগেই খেলছে আমরা, তো এখন ফাইনালে গেছে, আমরা যেতে পারছি। তো ফাইনালে এসে আমরা যদি ফুটে দিয়ে খেলি, আমরা মাঠে জয় নিয়ে ফিরতে পারবো, এই আশা নিয়ে আমরা মাঠে নামছি। মানে এই যে এই দলটা এখন বয়সভিত্তিক পর্যায়ে আপনারা চ্যাম্পিয়ন হলেন, আসলে সবারই স্বপ্ন থেকে একটা ন্যাশনাল টিমে যাবে এবং ন্যাশনাল টিমে পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই শিরোপাটা কি আপনাদের হচ্ছে যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে হচ্ছে আরও এগিয়ে নিয়ে যাবে বা কতটুকু সহায়তা করবে? আমাদের যতদিন খেলা খেলি ততদিন আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আর ভালোভাবে খেলে আমরা সব জায়গাতে চ্যাম্পিয়ন হতে পারবো, সেই আশা নিয়ে আমরা থাকবো। এই যে পরিবার পরিজন থেকে দূরে থাকেন, এখন নিশ্চয়ই বাবা মা বা হচ্ছে ভাই বোনদের কথা মনে পড়ছে, তাদেরকে কোনো কিছু বলবেন কিনা? যেহেতু আমরা খেলার আগে বাবা মাদেরকে কল করে বলা হচ্ছে যে আমাদের খেলা আসে আজকে, সবাই দোয়া করবেন, সবাই কি বলে খেলা টিভি দেখবেন, সে নিয়ে আমরা মাঠে আসছি। এখন প্রত্যাশা কি, দেশের নারী ফুটবলকে কোথায় দেখতে চান? উপর লেভেলে দেখতে চাই। ধন্যবাদ। আনাই মগিনীর কাছ থেকে শুনছিলাম, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহিদা আক্তার রিপা। তাদের সকলেরই প্রত্যাশা যেই বিজয় মঞ্চ বা যে বিজয় গাথা তারা আজকে তৈরি করলেন, সেটা এগিয়ে যাবে আরও দূর, আরও বহুদূর, এবং এর পথ ধরেই বাংলাদেশ নারী ফুটবল বিশ্ব দরবারে একদিন আরও উন্নত হবে, এমনটাই প্রত্যাশা। কমলাপুর স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ। চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো খেলতে চান সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতা কাটানো সম্ভব বলে মনে করেন নাম্বার 75। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার আগে বিমানবন্দরে এমন মন্তব্য করেন সাকিব। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ড সিরিজ না খেললেও সতীর্থদের পরামর্শ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে সামনের সিরিজগুলো খেলার প্রত্যয় জানালেন সাকিব। দল যখন নিউজিল্যান্ডে, সাকিব তখন যুক্তরাষ্ট্রের পথে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন নাম্বার 75। যদিও এই ছুটি নিয়ে তির্যক মন্তব্য এড়াতে পারেননি, তবে সাকিব এসব নিয়ে চিন্তিত নয়। 2021 সাল ছিল টি-20 বিশ্বকাপের বছর, যেখানে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে টাইগাররা। সাকিব মনে করেন নতুন বছরে তা কাটিয়ে ওঠা সম্ভব। হতাশাজনক একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল, সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে, যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। চেষ্টা থাকবে যে যে জায়গাগুলো আইডেন্টিফাই করা যায়, একসাথে সবাই বসে সেই জায়গাগুলোতে যেন আমরা ইমপ্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজে সাকিব না খেললেও সতীর্থদের দিয়েছেন পরামর্শ। ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে অনেক। ব্যাটসম্যানদের খেলতে বললেন বুঝে শুনে। ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে, পিচগুলো স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমে অনেকেই 100 করেছে, তামিম, রিয়াদ ভাই, সৌম্য, সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়, সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। 20 জানুয়ারির আগেই বিপিএল খেলতে দেশে ফিরবেন সাকিব। গুঞ্জন আছে এবার বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার, যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়ে আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বরিশালে খেলা হবে। দেশ ছাড়ার আগে আসছে বছরে জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলার কথা দিয়ে যান সাকিব। না থাকার কোনো কারণ আছে? মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে আকরাম খানের থাকা বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। তবে বোর্ডের ভিন্ন কোনো কমিটিতে থাকার আগ্রহের কথা জানিয়েছেন আকরাম। বুধবার সভা শেষে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন। গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব নিতে অন্য কেউ ইচ্ছে প্রকাশ করলে বিবেচনা করা হবে বলেও জানান
বোর্ড প্রধান। ফোন করেছি বাট রিপ্লাই দেন, হয়তো বা যে কোনো সময় কল ব্যাক করবেন। আকরাম খানের কলটা কি এদিন রিসিভ করেছেন নাজমুল হাসান পাপন? কল রিসিভ করুন বা নাই করুন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে আকরামের সরে দাঁড়ানোর ঘোষণা শুনেছেন ঠিকই। সাধারণত ব্রিফিংয়ে সভাপতির আশপাশেই দেখা যায় যাকে, তিনি আজ যেন একটু আড়ালে। বোর্ডে যাকে অভিভাবক মানেন তিনি আকরামকে নিয়ে কি ভাবছেন সেটাই জানার চেষ্টা করেন গভীর মনোযোগে। আমরা এখনো কমিটি কাউকে দেই নেই, কমিটি বানাই নেই, কাজে এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল এটা তো শেষ হওয়ার পরে আবার ছাড়া যায় নাকি? ইন্টারিম পিরিয়ডটা আকরাম চালিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় এই সময়টাও থাকতে চাচ্ছে না, তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো না এই সময়টা না। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করবো না, নাথিং লাইক দ্যাট। ও মনে করে যে এটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। বিশেষ করে এই বায়ো বাবলের জন্য এই কোভিড সিচুয়েশনে থিংস হ্যাভ বিকাম মাচ মোর কমপ্লিকেটেড। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, কমিটি করব। অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দিবে। নাজমুল হাসানের বোর্ডে নতুনের আবাহন। আকরাম খান না থাকলে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কি নতুনদের মধ্য থেকে কাউকে আনা হবে, নাকি আস্থা রাখা হবে অভিজ্ঞদের ওপরই? তা নিয়ে ইতোমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিসিবি প্রধান। এমন একজনকে কাউকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। পার্সোনালি কারো কোনো ইন্টারেস্ট থাকলে পাঠাতে পারে। ভাইস চেয়ারম্যান কিন্তু খালেদ মাহমুদ সুজন যখন নাকি ডেভেলপমেন্টে যখন ওকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো, ওই জায়গাটা একটা গ্যাপ হচ্ছে। ক্রিকেট অপারেশনসের কার্যক্রম নিয়ে আগের টার্মে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আকরাম সুজনের দ্বন্দ্বের কথা সবাই জানে। বিদেশি কোচ নিয়োগ আর জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যবস্থাপনায়ও নানা সময় বিতর্কের মুখে পড়েছেন আকরাম। মাঠ ও মাঠের বাইরে এসব নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই নতুন মেয়াদে দায়িত্ব যেই নিক, চ্যালেঞ্জটা থাকবে বড়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।